ভাবুন, এমন একটা জায়গা যেখানে মাটির নিচে লুকিয়ে আছে কোটি কোটি ডলারের তেল, কিন্তু মানুষ এক গ্লাস খাবার পানির জন্য সংগ্রাম করছে। মধ্যপ্রাচ্য বিশ্বের সবচেয়ে তেল সমৃদ্ধ অঞ্চল, তবুও এখানে এমন বাস্তবতা যেখানে পানি তেলের চেয়েও বেশি মূল্যবান। কিন্তু কেন? আজ আমরা জানব সেই অজানা চমকে দেওয়া সত্য। তার আগে চলুন দেখে নেওয়া যাক যে বর্তমানে চলমান ইরানের উপর আমেরিকা এবং ইসরায়েলের হামলার কারণে কিভাবে পরিশোধিত পানিকে টার্গেট করা হচ্ছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যুদ্ধ যতই নিবিড় হচ্ছে, ততই যেন রূঢ় বাস্তবতা সামনে আসছে। এই যুদ্ধটা শুরু হয়েছিল তেলকে কেন্দ্র করে। এই অঞ্চলে বহুদিন ধরে পশ্চিমা হস্তক্ষেপের কারণ হয়ে থেকে গেছে ওই তেল। তবে এখন যুদ্ধের পরিধি যত বিস্তৃত হচ্ছে, উপসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলোও জড়িত হয়ে পড়ছে। এরকম পরিস্থিতিতে কয়েকজন বিশেষজ্ঞ বলছেন আরেকটি নাজুক প্রাকৃতিক সম্পদও সংঘাতের কারণ হয়ে উঠতে পারে, তা হল জল বা পানি। এই অঞ্চলের কৃষি আর খাদ্য উৎপাদনও লবণমুক্তকরণ প্রক্রিয়ার মাধ্যমে সরবরাহ করা পানির উপরে নির্ভর করে। কারণ যে ভূগর্ভস্থ পানি আগে সেচের কাজে ব্যবহার করা হতো, সেই জলস্তর অনেক নিচে নেমে গেছে। এজন্যই পানি সরবরাহের পরিকাঠামো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র আর ইরান উভয়ই চাইছে এটা ব্যবহার করতে। বিশেষজ্ঞরা বলছেন যে সরাসরি যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে মোকাবিলা করার থেকে বরং সংঘাতের পরিধি নানা ক্ষেত্রে ছড়িয়ে দেওয়ার কৌশল নিয়েছে ইরান। পানি সরবরাহের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা সম্ভবত ইরানের সেই কৌশলেরই অংশ, যদিও বলা হচ্ছে যে এগুলো প্রতিশোধ নেওয়া। কাতারের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক মার্ক ওয়েন জোন্স বলছেন, যদি উপসাগরীয় অঞ্চলের সরকারগুলো দেখে যে তাদের পানি সরবরাহের অবকাঠামোর ওপরে হামলা হচ্ছে, তাহলে এটা খুবই সম্ভব যে তারা যুক্তরাষ্ট্রের উপরে যুদ্ধ শেষ করার জন্য চাপ তৈরি করবে। তো এখন দেখে নেওয়া যাক যে মধ্যপ্রাচ্যে পরিশোধিত পানি এত গুরুত্বপূর্ণ কেন। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ, যেমন সৌদি আরেবিয়া, ইউনাইটেড আরব এমিরেটস, কাতার, মরুভূমি অঞ্চল। এখানে বছরে বৃষ্টিপাত খুবই কম, স্থায়ী নদী প্রায় নেই, তাপমাত্রা অনেক বেশি, ফলে স্বাভাবিকভাবে পানি পাওয়া খুবই কঠিন। বিশ্বের মাত্র 2% মিষ্টি পানির সরবরাহ রয়েছে উপসাগরীয় অঞ্চলে। তাই সমুদ্রের পানিকে লবণমুক্ত করার উপরেই এই অঞ্চলকে খুব বেশি নির্ভর করতে হয়। জ্বালানি তেল শিল্প 1950-এর পর থেকে যত এগিয়ে গেছে, তার সঙ্গেই চাপ পড়েছে মিষ্টি পানির সীমিত সরবরাহের ওপরে। ফ্রেঞ্চ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস জানাচ্ছে, কুয়েতের 90% পানি আসে লবণমুক্তকরণ প্রক্রিয়ার মাধ্যমে, ওমানে 86%, সৌদি আরবে 70% আর সংযুক্ত আরব আমিরাতে 42% মিষ্টি পানি ওই প্রক্রিয়াকরণের মাধ্যমেই আসে। ওমানের সেন্টার ফর এনভায়রনমেন্ট, ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার সায়েন্সের ডক্টর উইল লাকেন বলেন, উপসাগরীয় অঞ্চলের লবণমুক্তকরণ কারখানাগুলি 2021-এ প্রতিদিন মোট 2 কোটি কিউবিক মিটার পানি টেনে নিত। 1 কিউবিক মিটার 1000 লিটারের সমান। এই পরিমাণ পানি দিয়ে অলিম্পিক্স মানের 8000 সুইমিং পুল ভর্তি করা যাবে। সমুদ্রের পানিকে লবণমুক্ত করার প্রক্রিয়াকে ডিস্যালিনেশন বলা হয়। ডিস্যালিনেশন মূলত 2টি প্রধান প্রযুক্তির মাধ্যমে করা হয়। প্রথমটি হল থার্মাল ডিস্যালিনেশন, যেখানে সমুদ্রের পানি গরম করে বাষ্পে পরিণত করা হয়, তারপর সেই বাষ্প ঠান্ডা করে আবার পানিতে রূপান্তরিত করা হয়। এই প্রক্রিয়ায় লবণ আলাদা হয়ে যায়। দ্বিতীয়টি হল রিভার্স অসমোসিস বা আরও, যা বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতি। এতে অত্যন্ত সূক্ষ্ম ঝিল্লি ব্যবহার করে উচ্চ চাপে পানি ঠেলে দেওয়া হয়, ফলে লবণ ও ক্ষতিকর উপাদান আলাদা হয়ে যায় এবং বিশুদ্ধ পানি পাওয়া যায়। মধ্যপ্রাচ্যের অনেক বড় শহর যেমন দুবাই, রিয়াদ বা দোহা প্রায় সম্পূর্ণভাবেই ডিস্যালিনেটেড পানির উপর নির্ভরশীল। বিশেষ করে সৌদি আরেবিয়া বিশ্বের সবচেয়ে বেশি ডিস্যালিনেশন প্লান্ট পরিচালনা করে এবং তাদের দৈনন্দিন পানির বড় অংশই এই পদ্ধতি থেকে আসে। ইউনাইটেড আরব এমিরেটসেও একইভাবে আধুনিক ডিস্যালিনেশন প্লান্ট গড়ে উঠেছে, যা শহরের পানি সরবরাহের মেরুদণ্ড হিসেবে কাজ করে। তবে এই প্রযুক্তির কিছু বড় সীমাবদ্ধতা রয়েছে। প্রথমত, এটি অত্যন্ত ব্যয়বহুল। পানি বিশুদ্ধ করতে প্রচুর বিদ্যুৎ ও জ্বালানি লাগে, যা সাধারণত তেল বা প্রাকৃতিক গ্যাস থেকে আসে, অর্থাৎ পানি উৎপাদনের জন্য আবার তেলের উপর নির্ভর করতে হচ্ছে। দ্বিতীয়ত, ডিস্যালিনেশন প্ল্যান্টগুলো পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এই প্রক্রিয়ায় যে অতিরিক্ত লবণাক্ত বজ্র তৈরি হয়, তা সমুদ্রে ফেলে দেওয়া হয়, যা সামুদ্রিক প্রাণী ও বাস্তুতন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে। এছাড়া এই প্রযুক্তি বড় আকারে চালাতে উন্নত অবকাঠামো ও প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন, যা সব দেশের পক্ষে সম্ভব নয়। তাই মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলো এই সুবিধা নিতে পারলেও তুলনামূলকভাবে দরিদ্র দেশগুলো এখনও পানি সংকটে ভুগছে। তেল না থাকলে একটি দেশ দরিদ্র হতে পারে, কিন্তু পানি না থাকলে সেই দেশ বাসযোগ্যই থাকবে না। পানি সংকটের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের খাদ্য উৎপাদন করতে পারে না। উদাহরণ, অনেক দেশ তাদের 80-90% খাদ্য আমদানি করে। কৃষির জন্য প্রয়োজনীয় পানি নেই, ফলে খাদ্যের জন্য তারা অন্য দেশের ওপর নির্ভরশীল।
সামান্য সংকটেও খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়ে। ডিস্যালিনেশন প্ল্যান্ট আক্রান্তের প্রভাব। ডিস্যালিনেশন প্ল্যান্টের ওপর অতিরিক্ত নির্ভরশীল হওয়ায় উপসাগরীয় দেশগুলো সংঘাতের সময় বেশ ঝুঁকিতে পড়ে। 1990-91 সালে প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকি বাহিনী কুয়েতের পানি শোধন সক্ষমতা উদ্দেশ্যমূলকভাবে ধ্বংস করে দিয়েছিল। এর ফলে দেশটির পানি সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। পানি বিজ্ঞানী রাহা হাকিম দাভার আল জাজিরাকে জানান, এসব প্ল্যান্টে হামলার প্রভাব দীর্ঘমেয়াদে স্থানীয় খাদ্য উৎপাদনের ওপরও পড়তে পারে। এসব খাদ্য উৎপাদনে মূলত ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হয়। কাতারের জর্জটাউন ইউনিভার্সিটি এবং আর্থ কমন্সের ডিনদের জ্যেষ্ঠ উপদেষ্টা হাকিম দাভার বলেন, পানির বহুমুখী চাহিদার চাপে অভ্যন্তরীণ উৎপাদন থেকে পানি সরিয়ে অন্য কাজে ব্যবহার করতে হতে পারে। এটি একটি বড় চ্যালেঞ্জ, কারণ অঞ্চলটি এমনিতে আমদানি করা খাদ্যের ওপর নির্ভরশীল। এর ওপর হরমোজ প্রণালীর সংকটের কারণে তারা সম্ভাব্য খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার 2010 সালের একটি প্রতিবেদনে সতর্ক করা হয়েছিল যে পারস্য উপসাগরীয় দেশগুলোর পানির নির্ভরতা ভিন্ন ভিন্ন হলেও অধিকাংশ আরব দেশের জন্য ডিস্যালিনেশন প্ল্যান্ট অকেজো হওয়া অন্য যে কোনো শিল্প বা পণ্য হারানোর চেয়ে বেশি ভয়াবহ হতে পারে। উপসাগরীয় দেশগুলোর পরিবেশ বিষয়ক গবেষক নাসের আল সায়েদের মতে, এই অঞ্চলে কোনো প্ল্যান্ট আক্রান্ত হলে তার প্রভাব কেমন হতে পারে তা সংশ্লিষ্ট দেশের স্থানীয় পরিস্থিতির ওপর নির্ভর করবে। নাসের বলেন, সৌদি আরব ডিস্যালিনেশনের ওপর তুলনামূলক কম নির্ভরশীল এবং তাদের ভৌগোলিক আয়তনও অনেক বড়। লোহিত সাগরে অবস্থিত তাদের স্থাপনাগুলো সংকটের সময় সহায়ক হবে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত তাদের 2036 পানি নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে 45 দিনের পানি মজুদ রেখেছে। এর ফলে যে কোনো বিপর্যয় সামাল দেওয়ার মতো আপৎকালীন পরিকল্পনা তাদের রয়েছে। নাসের বলেন, কাতার, বাহরাইন ও কুয়েটের মতো ছোট দেশে প্ল্যান্ট আক্রান্ত হওয়ার প্রভাব সবচেয়ে বেশি পড়বে, কারণ তারা ডিস্যালিনেশনের ওপর অনেক বেশি নির্ভরশীল এবং তাদের কৌশলগত পানি মজুদও খুব সামান্য। ইরানের সঙ্গে প্রতিবেশীদের পানি নিয়ে যেসব বিবাদ, পানি নিয়ে ইরানকে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, তার মাঝেই এসেছে আঞ্চলিক উত্তেজনা। হেলমন্দ নদী নিয়ে আফগানিস্তানের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ চলছে, আবার টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীগুলির ওপরে বাঁধ নির্মাণ নিয়ে তুরস্কের সঙ্গে সমস্যা আছে। অন্যদিকে ইরাকের সঙ্গে অভিন্ন জলপথ নিয়েও ইরানের বিরোধ আছে। বিশ্লেষকরা বলছেন যে মধ্যপ্রাচ্যের পানি সরবরাহ যে কতটা ভঙ্গুর অবস্থায় আছে তা এই যুদ্ধের ফলে সামনে এলো। এছাড়াও পানি সরবরাহ যে যুদ্ধের সময়ে কতটা প্রভাব ফেলতে পারে সেই দিকটাও উন্মোচিত হলো। তেল আর গ্যাসের মজুদের মতো কারণগুলির সঙ্গেই পরিবেশগত চাপও এখন সংঘাতের ব্যাপ্তি ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়িয়ে তুলেছে। ভবিষ্যতে এই অঞ্চলের সংঘাতগুলি শুধুই আর তেল বা গ্যাসের পাইপলাইন বা জ্বালানিবাহী জাহাজের ওপরে নির্ধারিত হবে না, তার সঙ্গেই নদী, ভূগর্ভস্থ পানির আধার আর পানি লবণমুক্ত কারখানা নিয়েও সংঘাত বাঁধবে। তা চলতি সংঘাতের ক্ষেত্রে যেমন বাস্তব, তেমনটাই ভবিষ্যতেও হতে পারে। পানি হয়তো তখন তেলের থেকেও ভারী হয়ে উঠবে।